রাজা ধান খেতে ছুটিয়েছে ঘোড়া, হতাহত পড়ে আছে, কেউ বা বুলেটে বেধা, কেউ আতপোড়া। কবিতার নাম রাজার ঘোড়া। কৃষি ও শিল্পের দ্বন্দ্বে কবি মৃদুল দাশগুপ্ত সর্বদা কৃষির পক্ষে সওয়াল করেছেন। সেনাপতির পদে অবতীর্ণ হয়ে রুখে দাঁড়িয়েছেন। কলম হাতে বিদ্রোহী হয়ে উঠেছেন। কাজী নজরুল ইসলামের মতো সুর চড়িয়েছেন। আসলে যখন হত্যা লীলা চলেছে শিল্পের নামে, আর নিজেকে সামলে রাখতে পারেননি সাংবাদিক কবি মৃদুল দাশগুপ্ত। কবি মৃদুল দাশগুপ্ত সময় ও সমাজ সচেতন কবি। সময়ের সঙ্গে সঙ্গে কবিতা বদলেছে, হয়েছে আধুনিক। মানুষের নানা সমস্যা সেখানে এসে ভিড় করেছে। যত সময় বদলেছে কবিতার বিষয় পাল্টেছে। কবি মৃদুল দাশগুপ্ত তার ব্যতিক্রম নয়। আপন মর্জি নিয়ে বাংলা সাহিত্যে, বাংলা কবিতায় আধুনিকতার জয়গান গেয়েছেন স্বয়ং কবি মৃদুল দাশগুপ্ত। দ্বাদশ শ্রেণীর পাঠ্য ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কবি মৃদুল দাশগুপ্তের লেখা। উচ্চ মাধ্যমিক 2021 পরীক্ষার্থীদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ একটি কবিতা। এই কবিতার পুঙ্খানুপুঙ্খ পাঠ, বিশ্লেষণ, শব্দার্থ সব মিলিয়ে একটি মনোজ্ঞ আলোচনা এই পর্বে তোমাদের সামনে পরিবেশন করা হলো। অবশ্যই তোমরা কবিতাটা পারলে মুখস্থ করবে, পুঙ্খানুপুঙ্খভাবে বোঝার চেষ্টা করবে। যদি কোথাও বুঝতে না পারো অবশ্যই জানাবে। ফেসবুক পেজ বেঙ্গলি ক্লাসরুম বা এই ভিডিওর নিচে কমেন্টসে তোমরা আমায় জানাতে পারো। আর শুরু করবার আগে বলে রাখি, দ্বাদশ শ্রেণীর বিভিন্ন বিষয়ের ওপরে আমাদের অলরেডি বেঙ্গলি ক্লাসরুম চ্যানেলে অনেক এপিসোড করা হয়েছে, অনেক অনলাইন ক্লাসরুমের ব্যবস্থা করা হয়েছে। সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও। আর ভিডিও অনেক রয়েছে, একটু খুঁজতে সময় লাগবে, তবুও একটু খুঁজে দেখে নিও। আর আই বাটনে দ্বাদশ শ্রেণীর প্লে লিস্টটা আমি দিয়ে দিলাম, ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিলাম, অবশ্যই তোমরা দেখে নিও। বেঙ্গলি ক্লাসরুম তোমাদের সকলের প্রিয় চ্যানেল। আবারও এই চ্যানেলে সকলকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি। কবি মৃদুল দাশগুপ্ত 3রা এপ্রিল 1955 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে জন্মগ্রহণ করেন। পিতা জ্যোৎস্না কুমার দাশগুপ্ত, মাতা শান্তনা দাশগুপ্ত। 1975 খ্রিস্টাব্দে ন্যাশনাল রাইটার্স অ্যাওয়ার্ড লাভ করেন। 2000 সালে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি থেকে সুনীল বসু, অনিতা বসু পুরস্কারে ভূষিত হন। 2012তে তিনি রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হন। কলেজ পাঠ সমাপ্ত করে তিনি কর্মজীবনে প্রবেশ করেন। তার চাকরি জীবন শুরু হয় শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউশনে শিক্ষকতার মধ্য দিয়ে। তারপর স্কুল পড়াশোনার পাঠ চুকিয়ে তিনি সাংবাদিকতার কাজে যুক্ত হন। পরিবর্তন ও যুগান্তর পত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন বেশ কিছুদিন। 1991 খ্রিস্টাব্দে তিনি আজকাল পত্রিকায় যোগ দেন। বর্তমানেও কবি সাংবাদিক রূপে আজকাল পত্রিকার সঙ্গে যুক্ত আছেন। এছাড়াও বাইসান, শত জল, ঝর্ণার ধ্বনি নামক দুটি লিটল ম্যাগাজিনের সঙ্গেও তিনি সক্রিয়ভাবে যুক্ত আছেন। ছোটবেলা থেকেই অর্থাৎ ছাত্র জীবনে তিনি অল্প বিস্তর লেখালেখি করতেন। ছড়া, কবিতা আর প্রবন্ধ মিলিয়ে তার রচনা সম্ভার সমৃদ্ধ। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল জলপাই কাঠের এসরাজ, এভাবে কাঁদে না, গোপনে হিংসার কথা বলি, সূর্যাস্তে নির্মিত গৃহ, সোনার বুদবুদ, ধানক্ষেত থেকে প্রভৃতি। ছড়ার বইগুলি হল ঝিকিমিকি ঝিরিঝিরি, আমপাতা জামপাতা, ছড়া 50 ও রঙিন ছড়া। তার যে প্রবন্ধ গ্রন্থ দুটি প্রকাশিত হয়েছে তা হল
কবিতা সহায় ও ৭-৫। ক্রন্দনরত জননীর পাশে কবিতাটি প্রথম প্রকাশ পায় রক্ত মাংস নামক পত্রিকায়। পরে 2007 ধানক্ষেত থেকে নামক পুস্তিকায় স্থান পায়। ধানক্ষেত থেকে পুস্তিকায় 21টি স্বল্পায়তন কবিতার মধ্যে আলোচ্যমান কবিতাটি 10 সংখ্যক কবিতারূপে চিহ্নিত হয়ে আছে। সিঙ্গুর আন্দোলন। শিল্পের নামে গায়ের জোরে জমি দখল করবার এক দুঃসাহসিক পরিকল্পনা ছিল সিঙ্গুরে। ধ্বংসের ছবি দেখেছিল সেখানকার মানুষ। আঘাত এসেছিল জমির সঙ্গে যুক্ত প্রায় 1,500 মানুষের জীবিকার ওপর। অষ্টম শ্রেণীর ইতিহাস বইতে সিঙ্গুর আন্দোলনকে এভাবেই বর্ণনা করা হয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকেই সিলেবাসে চলে এসেছে এই নতুন অধ্যায়। কৃষি জমির অধিকার সিঙ্গুর গণ আন্দোলন শীর্ষক আলোচনায় বলা হয়েছে, সিঙ্গুরের 70% জমি ছিল উর্বর, 3-4 ফসলি। রাষ্ট্রীয় সন্ত্রাসের প্রহরীদের হাতে অল্প বয়সে এক মেয়ের মৃত্যু, প্রতিবাদে উত্তপ্ত পরিবেশ, চাষের জমি দিতে নারাজ কৃষিজীবীদের সংগ্রাম, অন্যদিকে নগরায়ন আর শিল্পায়নের নামে দেশের কৃষিজীবী প্রান্তিক অংশের মানুষকে নির্মম মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, যৎসামান্য ক্ষতিপূরণের আশ্বাস, এসবের প্রতিবাদে গর্জে উঠল সাধারণ মানুষ। এখানে বিস্তারিতভাবে জানানো হয়েছে কিভাবে মানুষ প্রতিবাদ করেছিল। তীব্র আন্দোলন করে গাড়ি কারখানার কাজ বন্ধ করেন। কৃষকদের তিনি কিভাবে 10 বছর ধরে নেতৃত্ব দেন আর তার উল্লেখ রয়েছে। টাটা কোম্পানির নাম উল্লেখ না করেই এই অধ্যায়ে লেখা হয়েছে কিভাবে উচ্চ আদালতের রায় পেয়ে সিঙ্গুরের জমি কৃষকদের হাতে বর্তমান মুখ্যমন্ত্রী জমি ফিরিয়ে দিয়েছিলেন। কবি মৃদুল দাশগুপ্ত রচিত ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি 2006 সালে সিঙ্গুর আন্দোলনের পটভূমিতে রচিত। কবিতাটির উৎস ধানক্ষেত থেকে কাব্যগ্রন্থের বা পুস্তিকার অন্তর্গত এই কবিতাটি। প্রথমে দেখা যাক কবিতায় কবি কি লিখতে চাইলেন, কি বার্তা দিতে চাইলেন আমাদেরকে। দেখো, ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। নিহত ভাইয়ের সব দেহ থেকে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ। যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে। আমি তা পারি না যা পারি কেবল সেই কবিতায় জাগে, আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে। সাহিত্য সমাজের দর্পণ। সমাজে যা ঘটে সাহিত্যে তার প্রতিফলন লক্ষ্য করা যায়। সাহিত্য তো মানুষের জন্য, মানুষকে নিয়েই সাহিত্য রচনা করা হয়। মানুষই সে সাহিত্য পড়ে আনন্দ বা তৃপ্তি পায়, দুঃখে আতকে কেঁদে ওঠে। ক্রন্দনরতা জননীর পাশে এই জননী গভীরত্বে কখন যেন বিশ্ব জননীতে পরিণত হলো। জননী একটি রূপক, মা একটা রূপক। এ মা যেন পৃথিবীর সকলের মা হয়ে উঠলেন। মা কান্না করছে কেন? সে তার সন্তানকে হারিয়েছে। এই যে এখানে একটা লাইন আছে, যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে। কোনো কোনো আন্দোলনের সঙ্গে কোনো মানুষ এমনভাবে জড়িত হয়ে পড়ে, সেই আন্দোলন আর সেই ব্যক্তি বা মানুষ একে অপরের পরিপূরক হয়ে ওঠে। এই সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে কয়েকটি মানুষ এমনভাবে জড়িত হয়ে পড়েছিল যে আন্দোলন আসলেই সেই সব মানুষের কথা অবশ্যই আসবে। আমি সেগুলো তুলছি না। 2006 সালে এক বিভৎসতার সাক্ষী থেকেছে মানুষ। জমি আন্দোলন অনেক হয়েছে ইতিহাসের পাতায়, কিন্তু সিঙ্গুর আন্দোলন তাদের মধ্যে ব্যতিক্রমী। সিঙ্গুর আন্দোলনের টিকাতেই তোমরা কিছুটা বুঝতে পেরেছ। শিল্প হবে, জমি চাই, কিন্তু এমন একটা জমি সরকার দিয়ে দিচ্ছে
যে জমিতে ভালো ফসল হয় বছরে 3-4 বার, তাহলে সেই কৃষকরা কী করবে? প্রথম কথা, উপযুক্ত টাকা দেওয়া হচ্ছে না। দ্বিতীয় কথা, তাদের আয়ের সংস্থান কী হবে? তৃতীয় কথা, তারা ভালোবাসে চাষ করতে, তারা তাদের জমি দেবে না, জোর করে কেন আদায় করা হবে? এই যে জোরপূর্বক বিষয়টা, এটাকে কখনো মেনে নেওয়া যায় না। তাই তার বিরোধিতা শুরু হলো, এবং বিরোধিতা ভেঙে দেওয়ার জন্য সরকার পুলিশকে ব্যবহার করলো। শুধু তাই নয়, সন্তান, ছোট্ট সন্তান, সেও নিস্তার পায়নি, সেও হত্যার সম্মুখীন হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে। ইতিহাস তার সাক্ষী। তাই কবি কি বলছেন কবিতায়? খুব সহজ একটি কবিতা, কিন্তু সময় উপযোগী। ক্রন্দনরতা জননীর পাশে যে জননী কান্না করছে, ক্রন্দনরতা, এখনো যদি না থাকি, আমি যদি তার পাশে এখন এসে না দাঁড়াই, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা কি, কেন তবে লেখায়, লেখা লিখে কি লাভ, কেন গান গাওয়া, এই গান গেয়ে কি হবে? গান, সাহিত্য কার জন্য? আবারও বলছি, মানুষের জন্য। যেখানে মা কান্না করছে, সেখানে যদি তার পাশে এসে না দাঁড়াই, এসব করে কি হবে? কেন তবে আঁকা আঁকি, এই ছবি আঁকা আঁকি করে কি হবে? নিহত ভাইয়ের সব দেহ দেখে, নিহত ভাইয়ের মৃতদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, আমার মধ্যে যদি রাগ না জন্মায়, আমার ভাই নিহত হয়েছে, সেই নিহত ভাইয়ের মৃতদেহ দেখে আমার মধ্যে যদি ক্রোধ না জন্মায়, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ? মানুষ হয়ে জন্মেছি, মানুষের প্রাথমিক চাহিদা খাদ্য, বস্ত্র, বাসস্থান। সেখানে জোরপূর্বক কেউ বাসস্থান কেড়ে নেবে, জমি কেড়ে নেবে, তার জন্য হত্যা লীলা চলবে, তার বিরুদ্ধে গর্জে উঠবো না? তাহলে কিসের ভালোবাসা, কিসের সমাজ, কিসের মূল্যবোধ? এই প্রশ্নের উত্তর দিতে পারবে না কোনো স্বৈরাচারী শাসক। ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, এখানে সকলের ভোটের সমান মর্যাদা, সেখানে একনায়কতন্ত্র চলবে না তো? তাই একনায়কতন্ত্র চালালে তার বিরুদ্ধে চলবে প্রতিবাদ। সে যদি শাসকও হয়, তার বিরুদ্ধে হবে প্রতিবাদ। ইতিহাসে তার বহু পরিচয় রয়েছে, সিঙ্গুর আন্দোলন তার ব্যতিক্রমী নয়। যে মেয়ে নিখোঁজ, যে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে, বিধির বিচার যে। হত্যা লীলার বিরুদ্ধে সম্মুখ সমরে প্রতিবাদ হবে, লড়াই হবে। বিধাতার কাছে বিচার চেয়ে লাভ নেই, বিধাতা নেমে এসে বিচার করতে বসবে না। তাই কবির পরিষ্কারভাবে হত্যা লীলার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। আমি তা পারি না, শেষ প্যারাটা কবির কাছে খুব কষ্ট। কবি কি পারেন সেটাও কবি বলতে চাইছেন। যা পারি কেবল সেই কবিতায় জাগে, কবি কলম শানিত করেছেন, কবির বিবেক জাগ্রত হয়েছে। তাই বলছে, আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। কবির বিবেক আজ বারুদের ন্যায়, বিস্ফোরণের আগে তা জ্বলে উঠতে চাইছেন। কবি আর দেখে শুনে সহ্য করতে পাচ্ছেন না। কাজী নজরুল ইসলামের কথাই মনে পড়ে যায়, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা সে কই মুখে। ভাঙার গান কবিতায়, বিদ্রোহী কবিতায় কবি শাসকের বিরুদ্ধে কলম ধরেছিলেন। কারা রইল কপাট, ভেঙে পেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরু নিশান, বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি। গাজনের বাজনা বাজা, কেসে মালিক কে দেয় সাজা, কে দেয় বাজছেন ইত্যাদি। কেসে মালিক, কেসে রাজা, কেদায় সাজা, মুক্ত স্বাধীন সত্য কেড়ে। সত্য কোনটা? সেই সত্যের পথে আমরা অনুসন্ধান করব, আমরা সত্যকে মেনে নেব। কেসে মালিক, কেসে রাজা, কেদায় সাজা, মুক্ত স্বাধীন সত্য কেড়ে। সত্য কোনটা? আমরা সত্যের পথ অনুসন্ধান করব। তার জন্য যদি প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হয়, আমরা অবশ্যই গড়ে তুলব। কবির বিবেক জাগ্রত হয়েছেন। আসলে একজন কবি
সে রাস্তায় নেমে সৈনিকের মতো লড়াই করতে পারে না। কবি মৃদুল দাশগুপ্ত আর সহ্য করতে পারছেন না, কলম ধরেছেন, লড়াই করেছেন, কলমের মাধ্যমে মানুষকে জাগ্রত করার চেষ্টা করেছেন। আশা করি তোমরা বুঝতে পারলে। এই কবিতা থেকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসে, মা ক্রন্দনরতা কেন? পুরো প্রেক্ষাপট চলে আসবে, কবিতা ধরে ধরে কিন্তু আলোচনা করতে হবে। সুতরাং অবশ্যই মনে রেখো যে কবিতার প্রেক্ষাপটটা না বুঝলে এই কবিতাটা কিন্তু কিছুই বুঝতে পারবে না। দরকার হলে ভিডিওটা বারে বারে দেখো। অবশ্যই তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে করতে পারো, কোনো অসুবিধা নেই। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। সঙ্গে থেকো, মন দিয়ে পড়াশোনা করো। নমস্কার বন্ধুরা, এসে গেছি আমি সোনু। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করো, যাতে রোজ আমার সঙ্গে তোমরা দেখা করতে পারো। আর হ্যাঁ, লাইক করতে কিন্তু ভুলো না, আর অবশ্যই নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো।